5 দিন পেরিয়ে গেলেও ইরান ইসরায়েল সংঘাত কমার কোনো লক্ষণ নেই, বরং উল্টো বাড়ছে হামলার তীব্রতা এবং পরিধি। ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আর এর জবাবে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর ও মোসাদ কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। এদিকে চরম নিরাপত্তা ঝুঁকিতে ইরান এবং ইসরায়েল ছাড়ার হিড়িক পড়েছে। বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের অবিলম্বে দেশ দুটি ছাড়ার নির্দেশ দিয়েছে। ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান। সংঘাত শুরুর পর নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন অবতরণ বন্ধ রেখেছে ইরান ইসরায়েল। পরিস্থিতি এতটাই সংঘাতময়, ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ অবিলম্বে তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। থাইল্যান্ড তো রীতিমতো সামরিক বিমান প্রস্তুত রেখেছে নিজেদের নাগরিকদের ফেরাতে। ইউরোপের কিছু নাগরিক জর্ডান হয়ে নিজ নিজ দেশে এরই মধ্যে ফিরেছেন। অবশ্য যুক্তরাষ্ট্র এই অবস্থায় মার্কিনীদের ফেরাচ্ছে না, কেননা সে অবস্থা নেই দুই দেশে। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই সংঘাতের পঞ্চম দিনে শত্রুর গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। এতে আগুন ধরে যাওয়ার কথা বলা হলেও কিছু নিশ্চিত করেনি তেল আবিব। মঙ্গলবার ভোরে তেহরান অন্তত 30টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে আইডিএফ, যার কয়েকটি আঘাত হেনেছে বলেও স্বীকার করেছে তেল আবিব। তেল আবিব দাবি করেছে গুপ্ত হত্যা করা হয়েছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে। গেল সপ্তাহে নিহত গোলাম আলী রাশিদের স্থলাভিষিক্ত হন আলী সাদমানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এই সংঘাতকে আরও উস্কে দেবে না, বরং সমাপ্তি ঘটাবে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন ইসরায়েলের মৃত্যু হোক। আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। খামেনির মৃত্যু সংঘাতকে বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে। এ পর্যন্ত 2 শতাধিক ইরানের মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই সংখ্যা দ্বিগুণ। আর ইসরায়েল বলছে 4 দিনে 24 ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছেন ইরানে অবস্থানরত বাংলাদেশিরা। আজ বিকেলে জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেছেন, বাংলাদেশি রাষ্ট্রদূত সহ বাকিদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। শুরু হয়েছে স্থানান্তরের কাজও। ইরান ইসরায়েল সংঘাতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছেই। পাল্টাপাল্টি আক্রমণে কেউ কারোর চেয়ে পিছিয়ে নেই। তেল আবিবের পাশাপাশি তেহরানেও বেড়ে চলেছে প্রাণহানি। এমন পরিস্থিতিতে ইরানে কেমন আছে বাংলাদেশিরা? শুধু তেহরান ও এর আশেপাশে বাংলাদেশি রয়েছেন প্রায় 400 জন। তাদের নিরাপদে থাকতে বলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বলেন, ইরানে বাংলাদেশিরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন। তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে, তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে। খুব শীঘ্রই আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে, সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাস সমূহ আছে, তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। বাংলাদেশিদের সেখান থেকে স্থানান্তরের বিষয়ে সচিব জানান, এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, তবে তাদেরকে তৃতীয় দেশে নেওয়াটা কঠিন। তার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনে বাড়তি অর্থ পাঠানো আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে কেন দেখা হলো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে? জবাবে কিছু দেয় বাংলাদেশের দাবি করে বিষয়টিকে আর না বাড়ানোর আহ্বান জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। মোর্শেদ হাসিব,
চ্যানেল 24, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হবে না এমনটাই মনে করে বাংলাদেশ। আপাতত বাড়ছে না জ্বালানির দাম, তবে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। সচিবালয়ে এসব জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিন ক্রয় কমিটির সভায় এক কার্গো এলএনজি এবং 30,000 টন সার কেনার অনুমোদন দেওয়া হয়। আমরা অবজার্ভ করছি এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কোনো উদ্যোগ নিতে পারেনি শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট G7 এবং কানাডায় জোটটির যে শীর্ষ সম্মেলন এখন চলছে, সেখান থেকে বিবৃতিতে যা বলা হয়েছে সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের জন্য ইরানই দায়ী, দেশটির পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। G7 নেতারা মনে করেন যে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে। এদিকে এই যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় সম্মেলন শেষের একদিন আগেই ওয়াশিংটন ফিরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, আচমকায় সংঘাতে খাদের কিনারে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। এমন সময়ে কানাডার পাহাড় ঘেরা কুইবেকে শিল্পোন্নত 7 দেশের জোট G7-এর সম্মেলন। ধারণা ছিল তেহরান তেল আবিব সংঘাত বন্ধে জোটটির পক্ষ থেকে আসবে সমন্বিত কৌশল বার্তা, যুদ্ধবন্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। তা তো হলোই না, উল্টো নাটকীয়তা তৈরি করলেন ট্রাম্প আর নগ্নভাবে ইসরায়েলের পক্ষ নিলেন G7 নেতারা। যৌথ বিবৃতিতে G7-এর পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ও অস্থিতিশীলতার মূল হোতা ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। একই সাথে তেহরানের হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত নয় বলে মনে করে শিল্পোন্নত মোড়লরা। অবশ্য একরকম মিনমিন করে বড় ধরনের সংখ্যা এড়ানোর আহ্বান জানান নেতারা। উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টি দুশ্চিন্তার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবারই উদ্বেগ রয়েছে। সম্পূর্ণভাবে তা আমরা কমাতে চাই। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে প্রথম G7 সম্মেলনে যোগ দিয়ে সফর শেষ না করেই মধ্যরাতে ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ পরিস্থিতিতে জানান, সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করবেন ট্রাম্প। কিন্তু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতি নয়, এর চেয়েও বড় কিছু নিয়ে পরিকল্পনা করেছেন যা ইমানুয়েল ম্যাক্রো জানেন না। ইরানের পরমাণু সমস্যার সত্যিকার অর্থেই ইতি টানতে চান তিনি। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ওয়াশিংটনে ফিরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে জরুরি বৈঠক করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র দাবি করছে চলমান সংঘাতে কোনোভাবেই জড়িত নয় তারা। নীলা খন্দকার, চ্যানেল 24। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে দেশের সংসদ নির্বাচনের সম্পর্ক নেই। রমজানের আগেই নির্বাচনের বিষয়ে সবাই একমত বলে দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে আমির খসরু আশা প্রকাশ করে বলেন যে নির্বাচনের মাধ্যমে দেশে ফিরে আসবে গণতন্ত্র। এ সময় ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেছেন, বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এখানে সবাই ঐক্যমত। কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে। জুলাই মাসেই উপস্থাপন করা হবে জুলাই সনদ, একথা জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদের 2টি ধারার বিষয়ে সম্মতি দেয় দলগুলো। একমত হয় সংসদে স্থায়ী 100টি নারী আসনের বিষয়ে। এদিন বৈঠকে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপ, যেখানে উপস্থিত ছিল না জামায়াতে ইসলামী। বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। প্রায় 6 ঘন্টা আলোচনার মধ্যে 2 দফায় গণমাধ্যমে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তুলে ধরেন যার যার দলের অভিমত। এ সময় কিছু অভিযোগ সামনে আনে এনসিপি।
আর বিএনপি বলছে ৭০ অনুচ্ছেদের দুটি ধারার বিষয়ে সর্বসম্মতিক্রমে এক জায়গায় এসেছে রাজনৈতিক দলগুলো, যদিও কিছু বিষয়ে আলাদা পর্যবেক্ষণ আছে তাদের। আমরা মনে করি জাতীয় ঐক্যমত কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐক্যমত কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। যেহেতু আমরা মনে করি জাতীয় নিরাপত্তার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই জাতিকে একমত হতে হবে, এটা ওপেন রাখলে হবে না। আর সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে আমরা যদি আস্থা ভোটের ক্ষেত্রে একমত হতে পারি, তাহলে সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে কেন একমত হব না? তো যেহেতু কিছু কিছু রাজনৈতিক দলের এ বিষয়ে আপত্তি আছে, সেজন্য আমরা বলেছি এটা রুট অফ ডিসেন্ট আকারে বাইরে রাখুক। যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, তখন যাতে আমাদের কোনো অসুবিধা না থাকে, জাতির কাছে যাতে আমরা পরিষ্কার থাকি। সংস্কার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাইতে হবে জাতীয় সনদ। তুলে ধরেন আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অবস্থান। অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয়ে থাকবে না। জাতীয় সংসদে নারীদের জন্য 100টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের। এদিকে আজকের সংলাপে জামায়াতের অনুপস্থিতি নিয়ে কথা বলেন প্রেস সচিব। তার প্রত্যাশা, পরবর্তী বৈঠকে উপস্থিত থাকবে দলটি। আগামীকাল আমরা আশা করছি যে জামাত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। সংস্কার প্রক্রিয়া কি প্রত্যাশিত গতিতে এগুচ্ছে, নাকি ঘুরপাক খাচ্ছে অবিশ্বাস আর মতবিরোধের বৃত্তে? এমন প্রশ্ন এখন সবখানে। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। সংশ্লিষ্টরা বলছেন যে দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা আর দায়িত্বশীল ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদবিন শফিকের একটা রিপোর্ট। নির্বাচনের দিন তারিখ নিয়ে যখন অনেকটাই কেটেছে ধোঁয়াশা, তখন ঘুরে ফিরে আবারও চলে আসছে সেই মৌলিক প্রশ্ন, সংস্কার এগিয়েছে কতটা? আমরা কিছু কমিশন করে দিই। 24-এর রক্তাক্ত জুলাই যে অচলায়তন ভেঙে সংস্কারের স্বপ্ন জাগিয়েছিল এই বাংলার মাটিতে, তা কি এখনো অটুট আছে? জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু মৌলিক বিষয় ভিন্নমত সামনে নিয়ে এসেছে এমনই প্রশ্ন। বিভিন্ন বিষয় যেগুলোতে ভিন্নমত আছে, অনেক ক্ষেত্রে খুব কাছাকাছিও আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে আশা করছি অনেকগুলো বিষয় একমত হয়ে যাবে। সব বিষয়ে সকলে একমত হবেন সেটা আমি মনে করি না, কখনোই মনে করি। কিন্তু যেগুলো প্রধান লক্ষ্য সেগুলো অর্জনের ক্ষেত্রে যদি অগ্রগতি অর্জন হয়, একমত হওয়া যায়, তার মধ্যে দিয়ে একটা জাতীয় সনদ আমরা তৈরি করতে পারবো। সংস্কারের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভেদের দেয়াল। দীর্ঘসূত্রতার জন্য বিএনপি দায় দিচ্ছে সরকারকে, আর এনসিপি বিএনপিকে। সংস্কার বা বিচারের জন্য গত 10 মাসে সে ধরনের প্রোগ্রেস কেন হয় নাই? সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডার তো সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। যেসব জায়গায় আমাদের ভিন্ন মত রয়েছে, আমরা প্রত্যেকে যার যা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে সেটা দিই এবং জনগণকে আমরা সেটা ডিসাইড করবার জন্য স্বাধীনতা দিই, ওনাদেরকে ক্ষমতায়িত করি। এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। কাউকে জোর করে চাপিয়ে দেওয়া তো গণতন্ত্র না। রাজনৈতিক দলগুলো থেকে তো সহযোগিতা আসছে না, এই জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা সহযোগিতা করুন। আমরা এটা দ্রুত গতিতে একটু সংস্কার প্রক্রিয়াটা চাই, কারণ আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। সংস্কার যারা কমিটি রয়েছে তাদের কোর্টে না, বলটা হলে পলিটিক্যাল দলের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ সংস্কারের রূপরেখাটা ঠিক করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটার। তাদের মতে এরপরের গুরুদায়িত্বটা পালন করতে হবে বড় রাজনৈতিক দলগুলোকেই। বাংলাদেশের জনসাধারণ ভয় পায় যে এই সমস্ত সংস্কার না হলে যদি আমাদের যে দল আসবে তারাও আবার ওই হাসিনার মতো হয়ে যাবে, এটা লোকে ভয় পায়। সেই কারণেই বিএনপি খুবই কেয়ারফুল। যদি তারা জনগণের স্বার্থের দিকে তাকায় এবং পার্টি হিসেবে টিকে থাকতে চায় বাংলাদেশের রাজনীতিতে, তাহলে তাদের এই ভয়টা দূর করতে হবে। তাদের বুঝতে হবে যে এই সব সংস্কার সেটা আসলে একটা নির্বাচিত সংস্কারেরই কাজ, সরকারেরই কাজ। তারা যে কাজটা করতে পারে নির্বাচন সংক্রান্ত সংস্কারটা করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া, এইটা করলেই আমার মনে হয় তারা অনেক রকম সংকটের হাত থেকে উদ্ধার পাবে। সংস্কার উদ্যোগের সুফল নিয়ে এখনই আশাহত হতে চান না অধ্যাপক আলী রিয়াজ। বলছেন ছাড় দেওয়ার মানসিকতাই আনবে কাঙ্ক্ষিত ফল। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হলে, ঐক্যমত্যে আসতে হলে সকলকেই কিছু ছাড় দিতে হবে, সকলকেই দিতে হবে। রাজনৈতিক দলগুলো কমিশনের প্রতিপক্ষ নয়, কমিশন রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, এই সরকারও রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। ফলে আলাপ আলোচনার জায়গাগুলো যতই উন্মুক্ত হবে
ততই কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে। আমি বিশেষ নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না। তার প্রত্যাশা আসছে জুলাইয়ে মিলবে সংস্কার আলোচনার সুফল। এটা আপনার করবেন কিনা দেখেন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর, সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পর, সাথে থাকুন। আবার আমন্ত্রণ, আপনার সন্ধ্যা 7টার খবর দেখছেন চ্যানেল 24। গণতন্ত্র উত্তরণে সব রাজনৈতিক দলের সাথে নিবিড়ভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার সুজান রাইলি দেখা করতে এলে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশৃঙ্খল এই সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। শক্তিশালী বাংলাদেশ গঠনের জন্য সাংবিধানিক, বিচারিক এবং প্রশাসনিক সংস্কারের উপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। জানান, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই মাসে ঘোষণা করা হবে জুলাই সনদ। এ সময় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক এবং কারিগরি সক্ষমতা বাড়াতে $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দেন সুজান রাইলি। মেয়র বানানোর আবদারে নগর ভবন যেন এক রঙ্গশালা। কর্মীদের নিয়ে আজও উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। বিএনপি কর্মীদের টানা আন্দোলনের মুখে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম। ঢাকা দক্ষিণের এই নগর ভবন যেন এক রঙ্গমঞ্চ। শপথ নেওয়ার সময় পেরিয়েছে বহু আগেই। টানা নিয়েও নিজেকে জনগণের মেয়র ঘোষণা দিয়েই বহুবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইশরাক। এদিকে তাকে শপথ পড়াতে তৃতীয় দিনের মতো বিএনপি নেতাকর্মীদের প্রতীকী কর্মসূচিতে কার্যত স্থবির নাগরিক সেবা। আন্দোলনে অংশ নিয়ে মঙ্গলবার বেলা 12টায় সংবাদ সম্মেলন করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজে সঠিক পথে আছেন দাবি করে এমন অচলাবস্থার জন্য দোষ চাপান সরকারের ঘাড়ে। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। ইশরাকের দাবি, ওয়ার্ড সচিবদের মাধ্যমে চালু আছে নাগরিক সেবা। বলেন, আইনগতভাবে পদ না মিললেও দক্ষিণের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। তো জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট, এই বিষয়গুলো যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছে ওয়ার্ড সচিবরা, তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। এদিন নগর ভবনে আসা মানুষকে ফিরতে হয়েছে কোনো ধরনের নাগরিক সেবা ছাড়াই। অনেকেই চাইলেও পরিশোধ করতে পারছেন না বিভিন্ন রকমের করের টাকা। ফলে কাউকে কাউকে গুনতে হয়েছে জরিমানাও। ভাড়াটা আমার 3 মাসের ভিতরে যদি আমি না দিতে পারি তাই আমার জরিমানা দিতে হয়। তো আমি 2 মাস থাকতে গত মাসে ঈদের আগে আসছিলাম, পারি নাই, তালা দেওয়া সব। ওনারা আন্দোলন করুক, যে সরকারি আসুক, যেভাবে আসুক, সমস্যা নাই, কিন্তু নগর ভবন বন্ধ রাখবে কেন? সেক্ষেত্রে আমরা দেশের জনগণ যে ভোগান্তিতে পড়ছি, এই ভোগান্তি থেকে আমরা মুক্তি চাচ্ছি। গেল প্রায় 1 মাস ধরেই এমন অচল অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। প্রথমবারের মতো দুদকের দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি পুঁজি বাজার থেকে কারসাজি করে আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করেছে দুদক। মামলায় সাকিবের সাথে আসামি আরো 14 জন। এদেশ আমার, আপনার, সবার। দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে, আর এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে দুদকের মামলার আসামি হলেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে দুদক জানায়, বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95,00,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মার্কেট থেকে 256,97,00,000 টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে 29,94,00,000 টাকারও বেশি
বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে এবং এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে পারবেন। জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানের অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি একটু পর।